ভারতীয় দলের ম্যাচ কিন্তু বর্তমানে নেই, অনেক দিন পর রয়েছে। কেন রয়েছে, কী জন্য রয়েছে, সবই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে বলবো। আর কবে রয়েছে, কাদের সাথে রয়েছে, সেগুলো সব ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে যে এই শ্রীলঙ্কা সফরে ভারতের হারার কিছু কারণ, এর আগেও বলেছিলাম লাস্ট একটু বেশিক্ষণ আলোচনা করব না, অল্প আলোচনা করব। ভিডিওটা খুব বেশি বড়ও হবে না, ছোট হবে। প্রথমে বলি যে শ্রীলঙ্কা সফরে ভেবেছিল যে একটু বেশি এক্সপেরিমেন্ট করে ডানাতি বাহাতি কম্বিনেশন করে যাকে তাকে যেখানে খুশি ব্যাটিংয়ে নামিয়ে ভেবেছিল গৌতম গম্ভীর জিতে যাবে। কিন্তু টি-20-র ক্ষেত্রে যেরকম হয়, ওয়ানডের ক্ষেত্রে কিন্তু সেরকম করা যায় না। ওয়ানডের ক্ষেত্রে ধরে খেলাটা দরকার হয়, ধরে খেলতে কিন্তু কেউ পারেনি। ভারতের এটাই হয়ে গেছিলো ভারতের সবথেকে বড় সমস্যা। ভারতে যদি ধরে খেলতে পারতো ভারতের কোনো সমস্যা হতো না, একটা প্লেয়ারও ধরে খেলতে পারলো না, যার কারণে হয়ে গেছিলো সমস্যা। KL রাহুল ধরে খেলতে পারলো না, শ্রেয়াস আয়ার ধরে খেলতে পারলো না, বিরাট কোহলি সেরকমভাবে খেলতে পারলো না। একমাত্র রোহিত শর্মা ভালো খেললো, অক্সার প্যাটেল ভালো খেললো। আর বোলিংয়ের ক্ষেত্রে অক্সার প্যাটেল মোটামুটি বল করেছে, ওয়াশিংটন সুন্দরও মোটামুটি বল করেছে, কুলদীপ ভালো বল করেছে। কুলদীপ ব্যাটিংয়ে একেবারে কিছু করতে পারলো না, যার কারণে কিন্তু হেরে গেল। আর যদি ওখানে ভালো কিছু করতে পারতো তাহলে কিন্তু ভালো হতে পারতো। মানে ওইখানেই আর কি হেরে গেছিলো, ওইখানেই তো হেরে গেছে। মানে আসল জায়গায় যে যদি কিছু না করতে পারে তাহলে তো আবার সমস্যা, আসল জায়গায় যে তারা কিছু করতে পারেনি, এটাই হয়ে গেছে মূল সমস্যা। এবার এই সামনের যে ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে ভারতের, বাংলাদেশ এবার 19শে সেপ্টেম্বর থেকে ম্যাচ রয়েছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, 3 ম্যাচের ওয়ানডে হবে না, 3 ম্যাচে টি-20 সিরিজ হবে, টেস্ট হবে, টেস্ট আর টি-20 হবে। ওয়ানডেতে খেলবে, টেস্টে খেলবে সিনিয়র ক্রিকেটাররা, জুনিয়র ক্রিকেটাররা টি-20তে খেলবে যেরকম খেলে থাকে। এর আগে বাংলাদেশে খেলতে গেছিলো ভারত, এবার তো বাংলাদেশ আসবে ভারতে খেলতে, হয়তো সেই খেলাটা হবে। বাংলাদেশে যদি খেলাটা থাকতো তাহলে হয়তো হতো না, তার কারণ বাংলাদেশের এখন যে কন্ডিশন, বাংলাদেশে এখন খেলা হওয়ার মতো পরিস্থিতি নেই, সেক্ষেত্রে হয়তো খেলাটা হতো না। কিন্তু এক্ষেত্রে যেহেতু ভারতে হবে, এবার খেলাটাও হয়তো হতে পারে, হওয়ার সম্ভাবনাটা রয়েছে, একদম হওয়ার সম্ভাবনাটাই বেশি, এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। আর এতদিন গ্যাপ দেওয়ার কারণ হলো টানা যেহেতু ভারতের ম্যাচ পড়েছে, খেলা হয়নি, এবং ওই জন্য একটু রেস্ট দেওয়া হয়েছে 1 মাস। তবে একটু বেশি রেস্ট হয়ে গেছে, 1.5 মাসের রেস্টের প্রয়োজন হয় না, 1.5 মাসের একটু কম, প্রায় ধরতে গেলে 1.5 মাসই, 30 দিন আর 15 দিন, প্রায় 1.5 মাস। এতদিন গ্যাপ রাখার কোনো প্রয়োজন হয় না, এটাই হলো ব্যাপার। মানে এতদিন রাখার কোনো দরকারই থাকে না, ফালতু, মানে এতদিন রাখার কোনো দরকারই থাকে না, পুরো ফালতু, মানে কিছু যা বলার নেই। খুবই জঘন্যতম এইটা। আর আরেকটা জিনিস বলি যে আরেকটা জিনিস বলবো, সেটা হলো এই যে খেলাটা ওই নেই, ওই কারণে একটু রেস্ট দেওয়ার জন্য, প্লাস প্লেয়ারদেরও একটা বিশ্রামের বলে ব্যাপার থাকে। প্লেয়াররাও তো মানুষ, তারাও তো একটু পরিবারের সাথে সময় কাটাতে যায়, একটু বিশ্রাম চায়। এবার টানা যদি খেলানো হয় এবার তখন সমস্যা। আর বুচিবাবু টুর্নামেন্টে কিন্তু শ্রেয়াস আয়ার না, ঈশান কিষান আর সূর্যকুমার যাদব এরা খেলবে বুচিবাবু টুর্নামেন্টে। আর হার্দিক পান্ডে আবার ওয়ানডেতে ফিরে আসবে, এরপরে ওয়ানডেতেও ফিরে আসবে, টেস্টেও ফিরে আসবে। ওয়ানডে এই বছর আর খেলা নেই, টেস্ট রয়েছে, টেস্টের খেলবে না, ওই টি-20তেই বলতে গেলে খেলবে। আর দুবেকে ওয়ানডেতে আর খেলানো হবে না, আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে দুবেকে খেলানো হবে না, তখন আবার হার্দিক টিমে ঢুকে যাবে। আর অক্সার তো থাকবে, ওয়াশিংটন সুন্দরকে তখন রাখতে পারে জাদেজা না, ওই গৌতম গম্ভীর একটু যারা এখনকার স্পিনার্স তাদেরকে বেশি সাপোর্ট করছে বা তাদেরকে বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করছে। আর জাদেজাকে অনেক দিনের প্লেয়ার, তাকে আর খেলাতে চাইছে না, এটা একটা সঠিক সিদ্ধান্ত। সে অনেক দিনের পুরনো প্লেয়ার, তো তাকে খেলাতে চাইছে না, তাকে টেস্টে খেলার জন্য রেডি করাতে চাইছে। বুমরা কিন্তু এখন সব ম্যাচে খেলবে না, বুমরা কিছু ম্যাচে রেস্ট নেবে, কিছু ম্যাচে খেলবে, এরকমভাবে কিন্তু চলতে থাকবে। তার কারণ বুমরা একটা সেরা বোলার, তো সব জায়গায় খেলানোর কোনো দরকার হবে না। আর শামি কিন্তু টিমে ফিরেছে, মোহাম্মদ শামি টিমে ফিরছে। মোহাম্মদ শামি টিমে ফিরলে ভালোই হয়, অনেকদিন খেলার বাইরে ছিল, লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপে খেলেছিল, অবিশ্বাস্য পারফরমেন্সও করেছিল, তারপর তার খেলেনি। 2011 সালে রোহিত শর্মা 55+54 গড়ে ব্যাটিং করেছে, 2013 সালে 52 গড়ে ব্যাটিং করেছে, 2014 সালে 52.54 গড়ে ব্যাটিং করেছে, 2015 সালে
93 করে ব্যাটিং করেছে। 2016 সালে 62.66 করে ব্যাটিং করেছে। 2017 সালে 71.83 করে ব্যাটিং করেছে। 2018 সালে 73.57 করে ব্যাটিং করেছে। 2019 সালে 57.3 করে ব্যাটিং করেছে। 2020 সালে 57 করে ব্যাটিং করেছে। 2023 সালে 52 করে ব্যাটিং করেছে। 2024-এ 52 করে ব্যাটিং করেছে। সবথেকে বেশি ভালো ব্যাটিং করেছে 2017 সালে, 2018 সালে, 2016 সালে, এই 3 বছর। আর ধারাবাহিকভাবে 50+ গড় বজায় রেখেছে কিন্তু রোহিত শর্মা। রোহিত শর্মা অন্য ফরম্যাটে সেরকমভাবে ধারাবাহিকতা না দেখাতে পারলেও ওয়ানডে ফরম্যাটে কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছে এবং ধারাবাহিকভাবে খেলেছে। কঠিন পিচ হোক, ব্যাটিং পিচ হোক, সব পিচেই কিন্তু ভালো পারফর্ম করেছে রোহিত শর্মা। ভালো বোলারদের বিরুদ্ধেও খেলেছে রোহিত শর্মা। অনেক স্লো উইকেটেও খেলেছে, সুইং কন্ডিশনে সেঞ্চুরি করেছে, ভালো খেলেছে, ম্যাচ জিতিয়েছে ওয়ানডেতে। আর এই যে চলতি যে সিরিজ চলে গেল, শ্রীলঙ্কা সিরিজ, যে সিরিজটা ভারত হেরে গেল 1997 পর হারলো এবং সেই সিরিজে 157 রান করেছে রোহিত শর্মা। 141 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, 250 করেছে, 8টা 6 মেরেছে, 18টা 4 মেরেছে। অবিশ্বাস্য ব্যাটিং করেছে রোহিত শর্মা। অধিনায়ক রোহিত শর্মা কিন্তু অপ্রতিরোধ্য ব্যাটিং করেছে, এরকমই ব্যাটিং করে থাকে, ব্যাটিং করে এরকমই অভ্যস্ত, এরকম মারকুটে ব্যাটিং করে সত্যি দারুণ ব্যাটিং করেছে। আমার তো বেশ ভালো লেগেছে তার ব্যাটিং এবং এত সুন্দরভাবে মেরে ব্যাটিং করেছে। প্রথম দিকে অ্যাটাকিং খেলে মানে একেবারে আলাদাই ব্যাপার স্যাপার করে দিয়েছে। প্রথম দিকে রানটা এতভাবে ভালোভাবে তুলে দিয়েছে, আরও ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। রোহিত শর্মা ফিল্ডিংও যেমন ভালো করে, আনফিট প্লেয়ার, বাট ফিল্ডিংও ভালো করে, আবার ব্যাটিংটাও ভালো করে। তাহলে সে আনফিট প্লেয়ার, আনফিট যতই থাকুক না কেন, পারফরমেন্স তো ভালো করে। এবার মাঝে মাঝে ক্যাচ দু একটা প্লেয়ারের কাছ থেকে পড়েই, ভালো যারা ফিল্ডার তাদের কাছেও মাঝে মাঝে ক্যাচ পড়ে, সেটা পড়তেই পারে, বাট ভালো খেলা উচিত। ভালো খেলাটাই হলো বড় কথা। আর আরেকটা কী যেন বলবো, ভারতীয় দলের এই কারণেই ম্যাচটা নেই বর্তমানে, মানে আর কোনো ম্যাচই নেওয়ার মানে আর নেই, দেওয়ার মতো নেই কিছু, ওই জন্য আর ম্যাচ দেয়নি। দিতে পারতো, আরেকটা সিরিজ হতে পারতো, ওয়ানডে সিরিজ দিতে পারতো 3 ম্যাচের, আবার খেলতে পারতো রোহিত শর্মা, বিরাট কোহলি খেলতে পারতো। বিরাট কোহলি আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মে ফিরে আসবে, আর সেখানে অত এক্সপেরিমেন্ট করবে না। তবে রাহুল দ্রাবিড়, কে বলতে পারে, রাহুল দ্রাবিড়ের থেকে হয়তো গৌতম গম্ভীর কোচিং ভালো করাতেও পারে। তবে গৌতম গম্ভীর T20-তে ভালো কোচিং করিয়েছে, তার মানে যে টেস্টে ওয়ানডেতেও ভালো করাবে এমন কোনো কথা নেই। তবে আশা করছি আমরা ভালো করবে, তার কারণ তার উপর আমাদের ভরসা রয়েছে, সেই ভরসা দিয়ে বলছি। এবার সে খারাপ করতেই পারে, খারাপ করলে তখন অনেকেই সমালোচনা করবে, বেশিরভাগ সমালোচনা করবে হলো MS ধোনির ফ্যানরা। কেন MS ধোনির ফ্যানরা অনেকেই গৌতম গম্ভীরকে পছন্দ করে না, অনেকেই পছন্দ করে না, তার কারণ ধোনিকে সহ্য করতে পারে না বলে। কিন্তু ভারতের সেরা অধিনায়ক বলেছিল MS ধোনি, এমনটাই বলেছিল কিন্তু গৌতম গম্ভীর। তারপর বিরাট কোহলি একজন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, সেটাও বলেছিল, প্রশংসা করেছিল, সত্যি কথা বলেছে। মাঝে মাঝে সমালোচনা করেছে ঠিকই, ঝগড়া বেঁধেছে ঠিকই, কিন্তু ঠিক বলেছে। গৌতম গম্ভীর ভুল কথা কিছু বলে না। তবে বেশি এক্সপেরিমেন্ট করা ওয়ানডেতে উচিত না। 4-এ শ্রেয়াস খেলে, শ্রেয়াসকে ওখানেই খেলানো হচ্ছে, তাই KL রাহুলের ওপর ভরসা রাখে না, এটাই সব থেকে বাজে লাগে। KL রাহুলকে ওয়ানডেতে 2টো ম্যাচে খেলতে পারেনি ঠিকই, বাট ওর ম্যাচে খেলানো যেতে পারতো। আর ঋষভ পান্ত চলে না, ওই টেস্টের ক্ষেত্রেই ঋষভ পান্তকে নেওয়া উচিত। আমি বুঝতে পারি না সঞ্জু থাকতে বা অন্য প্লেয়ার থাকতে কেন ওয়ানডে T20-তে নেয়। T20-তে নেওয়ারই দরকার নেই পান্তকে, তুমি বাদ দিয়ে দাও। যে যার 72টা খেলার ম্যাচ খেলার পর যার অ্যাভারেজ 22, সে কখনোই ভালো উইকেট কিপার হতে পারে না। উইকেট কিপারে 26-27 থাকুক, 27-28 থাকুক, শেষ দিকে ব্যাট করতে নামে 27-28 থাকুক, স্ট্রাইক রেট 140 থাকুক, 138 থাকুক, সেখানে স্ট্রাইক রেট 122 আর না 124, আর স্ট্রাইক গড় বোধ হয় 22। এটা কোনো একটা রেকর্ড হলো, জঘন্য রেকর্ড। এরকম করলেই সমস্যা, মানে রেকর্ডটা ভালো করতে হবে, তাহলেই তো তাকে সুযোগ দেওয়া সম্ভব। এবার সে যদি খারাপ পারফরমেন্স লাগাতারভাবে করতে থাকে তাহলে তো সে ট্রল হবেই। টেস্টেও যখন প্রথমে ব্যাটিং করতে ভালো করতো, বাট ফিল্ডিংটা ভালো করতে পারতো না, মানে ক্যাচ ট্যাচ ফেলতো উইকেট কিপার হিসেবে, জঘন্য। তারপরে তো আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভমেন্ট করেছে, মানে অনেক বছর শিখতে লেগেছে ঋষভ পান্তের খেলাটা, অনেক বছর লাগলো, তারপর যে ভালোটা খেললো। অন্য প্লেয়াররা যেমন খুব তাড়াতাড়ি ভালো খেলে দেয়, আবার সেরকম হয়নি। শর্মা বলেছেন, যে উইকেট বল টার্ন করে রান করা কঠিন, সে উইকেটে বোলারদের দাপট দেখানো গুরুত্বপূর্ণ। একটু সাহসী ক্রিকেট খেলা জরুরি। আমার মনে হয় না আমরা পুরো সিরিজে তাদের চাপে ফেলার মতো যথেষ্ট সাহসী ছিলাম, যে কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম। আমার মনে হয় না উদ্বেগের কিছু আছে, তবে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। ব্যক্তিগতভাবে নিজের খেলার পরিকল্পনাকে আরও গুরুত্ব দিতে হবে। পুরো সিরিজে আমরা চাপে ছিলাম,
পুরো বিষয়টা নতুনভাবে দেখতে হবে, কথা বলতে হবে, নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে। এটা বললে রসিকতা করা হবে। আপনি যখন ভারতের হয়ে খেলবেন তখন কোনো আত্মসন্তুষ্টিতে ভোগার সুযোগ নেই। অন্তত আমি যতদিন দলকে নেতৃত্ব দিচ্ছি এমনটা হবে না। আমরা এখানে প্রতি ম্যাচেই জেতার চেষ্টা করেছি, সেটাটা দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এবার এই টার্নিং উইকেটে ব্যাট করা একটু হলেও কঠিন, তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। আমরা সাহসীভাবে খেলতে পারিনি। আমাদের থেকে শ্রীলঙ্কা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং শ্রীলঙ্কা জিতেছে ওই কারণেই। শ্রীলঙ্কা সত্যি এই উইকেটে নিজেকে মানিয়ে নিয়েছে, আমরা মানিয়ে নিতে পারিনি। আমাদের জেতা উচিত ছিল। আমাদের প্লেয়াররাও চেষ্টা করেছিল, আমরাও চেষ্টা করেছিলাম, বাট পারিনি। তবে এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব। সামনে আমাদের আরও ম্যাচ রয়েছে, সেই ম্যাচে আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করব, নতুনভাবে ফিরে আসার চেষ্টা করব। যেরকম সবাই ম্যাচ হেরে যাওয়ার পর বলে, সেরকমই কিন্তু রোহিত শর্মা বলেছেন। দেখা যাক কেমন কী হয়। বর্তমানে খেলা নিয়ে একটা বোরিং। এখন অলিম্পিক হচ্ছে, অলিম্পিক নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। গতকালকে একটা দিয়েছিলাম আপডেট, আবার দেওয়ার চেষ্টা করব। অলিম্পিক বা অন্যান্য এখন খেলা টেলা হবে, শুধু ক্রিকেট দেখে এখন আর নেই, যেহেতু এখন অন্যান্য খেলা নিয়েও ভিডিও, মানে খেলা নিয়েই বেশি দেওয়ার চেষ্টা করব। এই হলো ব্যাপার। অনেকে খুব খুশি হচ্ছে ভারত হেরে যাওয়াতে, যেরকম হয় ঈদ উৎসব পালন করে থাকে, আর বাংলাদেশের অবস্থা নিজেদেরই বাজে। এর মধ্যে অত আনন্দ করার কিছু হয়নি। মানে আমি বুঝি না ভারত হেরে গেলে তারা কেন ট্রল করে। কই বাংলাদেশের খেলা নিয়ে বাংলাদেশ হেরে গেলে কিন্তু অতটা ট্রল কিন্তু করে না ভারত সরাসরি, কিছু কিছু করে, বাট বাংলাদেশ একটু বেশি করে। বিশ্বকাপ হেরে যাওয়ার পর আমার এখনও মনে পড়ে কী পরিমাণ ট্রল করেছিল। এই T20 ওয়ার্ল্ড কাপে ভারত যখন উঠেছিল তখনও চেয়েছিল ভারত হেরে যাক, ওখানেও যদি ভারত হেরে যেত বেশি ট্রল করতো। তা ওইখানে তো ভারত যে জিতেছিল ভালো খেলেছিল, না হলে ওখানে যেও ট্রল করতো, ওখানে যেও সমস্যায় ফেলতো।